শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। এই সপ্তাহের গল্প হরবিলাসের মৃত্যু, লেখক বনফুল। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। হরবিলাসের মৃত্যু হয়েছে। এ মৃত্যু সুখের অথবা দুঃখের তার বিচার নীতিবিদেরা করবেন। আইনত যিনি ললিতার স্বামী ছিলেন, তিনি ছিলেন একটি মনুষ্যরূপী দানব। এর কবল হতে ললিতাকে উদ্ধার করে হরবিলাস সৎসাহসেরই পরিচয় দিয়েছেন। আজীবন তাকে ভয় ভয় একঘরে হয়ে বাস করতে হয়েছে, কিন্তু তার কর্মটি যে একটি অসাধারণ রকম সৎকর্ম, তাতে সন্দেহ নেই। সমাজ সংস্কারের জন্য হরবিলাসের মতন সাহসী লোকেরই তো প্রয়োজন। এরূপ লোকের মৃত্যু নিতান্তই দুঃখের। হরবিলাসের একমাত্র বন্ধু সিদ্ধেশ্বরবাবু কিন্তু এসব নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না। সে কেবল ভাবছিল হরবিলাসের মৃত্যুর কারণ কি। লোকটা কাল রাত 10টা পর্যন্ত সুস্থ ছিল, খোশ মেজাজে কত রকম গল্প করল, হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে কি হলো? মৃত্যুর কোন লক্ষণই তো তার মধ্যে সে লক্ষ্য করেনি। ব্যাপারটা বেশ একটু রহস্যময় বলে মনে হলো। বিশেষত হরবিলাসের একটি কথা মনে হওয়াতে সিদ্ধেশ্বরের ধারণা হলো যে এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। হরবিলাস কথা প্রসঙ্গে তাকে একদিন বলেছিলেন, ললিতাকে নিয়ে যখন এখানে চলে আসি তার কিছুদিন পরে বক্রেশ্বরবাবু আমাকে একটি চিঠি লেখেন। কি লিখেছিলেন জানো? লিখেছিলেন, এর প্রতিশোধ আমি নেবই। জীবন দিয়ে আপনাকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। দূরে পালিয়ে গিয়ে নিস্তার পাবেন না। আদালতে নালিশ করে ললিতাকে আপনার কাছ থেকে ছিনিয়ে আনতে পারি, কিন্তু ওর মুখদর্শন করবার ইচ্ছে নেই। ওকেও আমি শাস্তি দেব, দেখে নেবেন। হরবিলাসের ম্লান হাসিটা সিদ্ধেশ্বরের চোখের ওপর ভেসে উঠল, ভীত ম্লান হাসি। হঠাৎ তার মনে হলো ললিতার মৃত্যুটাও ঠিক স্বাভাবিকভাবে হয়নি। কে একজন অপরিচিত সন্ন্যাসী এসে কি একটা প্রসাদ তাকে নিজের হাতে খাইয়ে গিয়েছিল। সেই দিনই কলেরায় তার মৃত্যু হয়। সত্যিই কি তার কলেরা হয়েছিল? সেই সন্ন্যাসী যে বক্রেশ্বরের চর নয়, তাও তো নিশ্চিত করে বলা যায় না। হয়তো প্রসাদের সঙ্গে বিষ ছিল। বন্ধুর মৃত্যু সংবাদে সিদ্ধেশ্বর শোকে আকুল হয়েছিল। এই সব কথা চিন্তা করে একটু উত্তেজিত হলো। তার মনে হলো ললিতার মৃত্যু সম্বন্ধে কোনো তদন্ত করবার কথা কারও মনে হয়নি। কিন্তু হরবিলাসের এই রহস্যময় মৃত্যুতে যখন তার মনে ঘটকা লেগেছে, তখন তদন্ত না করে সে ছাড়বে না। হরবিলাসের আত্মীয় স্বজন কেউ নেই, তাকেই সব করতে হবে। উত্তেজনা ভরে সে উঠে দাঁড়ালো। যে ভৃত্যটি হরবিলাসের মৃত্যু সংবাদ বয়ে এনেছিল তার দিকে চেয়ে বলল, তুই যা, আমি আসছি এখন। বাড়িতে আর কোনো লোক যেন না ঢোকে, বুঝলি? ভৃত্য মাথা নেড়ে চলে গেল। একটু পরে সিদ্ধেশ্বরও বের হয়ে পড়ল। প্রথমেই গেল থানায়। পোস্টমর্টেমে বিশেষ কিছু পাওয়া যায়নি। হৃদযন্ত্র বিকল হয়ে হরবিলাসের মৃত্যু হয়েছে, এটাই ডাক্তারের অভিমত। হরবিলাসের হৃদযন্ত্র দুর্বল ছিল তা আরেকজন ডাক্তারও বলেছিল। এই নিয়ে হরবিলাসের খুঁতখুঁতানিরও অন্ত ছিল না। সামান্য একটু কিছু হলেই তার বুক ধরফর করত। কিন্তু এতদিন তো ওই হৃদযন্ত্র নিয়েই তিনি বেঁচেছিলেন। হঠাৎ এমন কি হলো? থানার দারোগা হরবিলাসের মৃত্যুতে সন্দেহজনক কিছু আবিষ্কার করতে পারেননি। সিদ্ধেশ্বর কিন্তু নিঃসন্দেহ হতে পারল না। সে বাড়ির চাকরটাকে প্রশ্ন করতে লাগলো, তুই প্রথমে কি করে টের পেলি যে বাবু মারা গেছেন? বাবু রোজ ভোরে ওঠেন, কিন্তু সেদিন যখন বেলা 10টা পর্যন্ত উঠলেন না, ডাকাডাকি করেও সাড়া পেলাম না, তখন জানলার সেই ফোকরটা দিয়ে উঁকি মেরে দেখলাম। ও, ছোকরাটার ইতিহাস সিদ্ধেশ্বরের মনে পড়ে গেল। হরবিলাসের দেশ থেকে একজন দুঃসম্পর্কের আত্মীয় এসেছিল। হরবিলাস তাকে ভালো করে চিনতে পারেননি, কিন্তু তিনি যখন আত্মীয় বলে পরিচয় দিলেন তখন তাকে বাড়িতে স্থান দিতে হলো। ভদ্রলোক নাকি ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে এ অঞ্চলে এসেছিলেন। হরবিলাসের বাড়িতে দিন 7 ছিলেন।
সেই সময়ে তিনি নাকি লক্ষ্য করেন যে ঘুমের ঘরে হরবিলাস প্রত্যহ গোঁ গোঁ করে শব্দ করেন, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। হরবিলাস ব্যাপারটা তত গ্রাহ্যের মধ্যে আনেননি। ভদ্রলোক কিন্তু ইহাতে খুবই চিন্তিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত তিনি একজন ডাক্তারি ডেকে আনেন। তিনি এসে যা বলেছিলেন তা সিদ্ধেশ্বরের এখনো মনে আছে। একজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে করে এনে তিনি বলেছিলেন, সৌভাগ্যক্রমে ডাক্তার ঘোষের সঙ্গে দেখা হয়ে গেল ওখানে। ইনি পশ্চিমে প্র্যাকটিস করেন। এখানে একজন মারোয়ারি রোগীর কল পেয়ে এসেছেন। আমার সঙ্গে আলাপ ছিল, তাই একে ডেকে নিয়ে এলাম। তুমি একবার বুকটা দেখাও তো একে। রাতে ঘুমের ঘোরে যেরকম করো, ভয় হয়। ডাক্তার ঘোষ হরবিলাসের বুক পরীক্ষা করে বললেন, আপনার হার্ট খারাপ, তাই শ্বাসকষ্ট হয়। হরবিলাস বলল, আমি তো তেমন টের পাই না। আর কিছুদিন পরে টের পাবেন। কি করব তাহলে? মাথার কাছের জানলাটা খুলে শোবেন, সাফ হাওয়া দরকার। ও বাবা, আমি ভীতু মানুষ, তা পারবো না মশাই। জানলা সবটা খুলতে না পারেন, ছোট একটা ফোকর করিয়ে নিন জানলায়। বাইরের অক্সিজেন ঘরে খানিকটা ঢুকলেই হলো। হরবিলাস চুপ করেছিল। আত্মীয়টি বললেন, আচ্ছা, সে আমি করিয়ে দিয়ে তবে যাব। হরবিলাসের মাথার কাছের গোল ছিদ্রটি তিনিই করিয়ে দিয়েছিলেন। পরদিন নিজে গিয়ে মিস্ত্রি ডেকে ছিদ্রটি করিয়ে তবে তিনি অন্য কাজ করেন। তারপর তিনি বেশি দিন ছিলেনও না। সিদ্ধেশ্বর ভ্রু কুচকিয়ে ভাবতে লাগল, ওই ছিদ্র পথেই মৃত্যু আসেনি তো, কিন্তু কিভাবে? আচ্ছা, হরবিলাসের সেই আত্মীয়টি চলে যাবার পর কেউ কি এসেছিল? আগে না, তবে সেদিন একটি পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল। পাঞ্জাবি জ্যোতিষী? কবে? দিন 15 আগে। কি বললে সে? তা তো জানি না বাপু, তবে অনেকক্ষণ ছিল। সিদ্ধেশ্বর ভ্রু কুচকিয়ে বসে রইল। হরবিলাসের মৃত্যু রহস্যের সঙ্গে এর কোনো সম্বন্ধ আছে বলে তার মনে হল না। মৃত্যুর 6 মাস আগে হরবিলাস একটি উইল করেছিলেন। উইলে ছিল যে তাঁর মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি বিক্রি করে বিশ্ববিদ্যালয়কে দেয়া হবে। ললিতা বৃত্তি নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষা প্রসারের জন্য ওই টাকার সুদ হতে একটি বৃত্তির ব্যবস্থা করবে। তার মৃত্যুর পর সিদ্ধেশ্বর যদি জীবিত থাকেন, তাহলে সিদ্ধেশ্বরই তার বিষয় প্রবৃত্তির বিক্রির ভার নেবে। সিদ্ধেশ্বর যদি জীবিত না থাকেন, তাহলে এই দায় গভর্নমেন্টের ওপর বর্তাবে। বিষয় সম্পত্তি বিক্রির জন্য সিদ্ধেশ্বর হরবিলাসের খাতাপত্র দেখছিল। হঠাৎ কতকগুলি ডায়েরি তার হাতে পড়ল। হরবিলাস যে এমন নিয়মিতভাবে ডায়েরি লিখতেন তা সিদ্ধেশ্বরের জানা ছিল না। মৃত্যুর আগের দিন পর্যন্ত হরবিলাস ডায়েরি লিখে গেছেন। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে এক স্থানে সিদ্ধেশ্বরের দৃষ্টি আটকে গেল। এক জায়গায় লেখা, আজ একজন পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল। সে আমার হাতের রেখা বিচার করে একটি অদ্ভুত কথা বলল। খানিকক্ষণ আমার হাতের দিকে চেয়ে থেকে আমাকে প্রশ্ন করল, আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি রাগ করবেন না তো? বললাম, না, রাগ করবো কেন, কি জানতে চান বলুন। সে বলল, আপনি কি কখনো পরস্ত্রী হরণ করেছিলেন? আমি প্রথমটা অবাক হয়ে গেলাম। তারপর মনে হলো এ খবর কারোর কাছ থেকে জোগাড় করা অসম্ভব নয়। বললাম, ধরুন যদি করেই থাকি। জ্যোতিষী বলল, তাহলে একটি বিষয় আপনাকে সাবধান করে দিচ্ছি, সর্পাঘাতে আপনার মৃত্যু হবে। এমন জায়গায় কখনো যাবেন না যেখানে সাপ থাকতে পারে। এই কথাগুলি বলে জ্যোতিষী চলে গেল। জ্যোতিষীর কথাটা বড়ই অদ্ভুত মনে হলো। যদি ধরে নেওয়া যায় যে ললিতার ব্যাপারটা সে আমার হাতের রেখা থেকেই বার করেছে, তাহলে তার ক্ষমতা আছে, স্বীকার করতেই হবে। তা যদি হয়, তাহলে তার দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি তুচ্ছ করবার মতো নয়। সাবধানে থাকা উচিত। সাবধানেই আছি। বাড়ি থেকে পারতপক্ষে কখনো বেরোই না, নিজের ঘরেই বসে থাকি। কাল কিছু কার্বলিক অ্যাসিড এনে রাখবো। শুনেছি ঘরের চারদিকে কার্বলিক লোশন ছড়ালে
সাপ আসে না। সিদ্ধেশ্বর ডায়েরির পাতাটার দিকে চেয়ে চুপ করে বসে রইল। হরবিলাস যে কিছুদিন আগে কার্বলিক অ্যাসিড এনে ঘরের চারদিকে ছড়াবার ব্যবস্থা করেছিল সেটা সিদ্ধেশ্বর জানত। হঠাৎ তাঁর এ খেয়াল কেন জিজ্ঞাসা করেছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। হরবিলাস একটু হেসেছিলেন মাত্র। সিদ্ধেশ্বর ভাবতে লাগল, জানলা আর ওই ছিদ্রপথে সত্যিই কি সাপ ঢুকেছিল? সর্পাঘাতে যদি তার মৃত্যু হতো তাহলে পোস্টমর্টেমের সময় কি তা ধরা পড়তো না? সিদ্ধেশ্বর ডায়েরি বন্ধ করে উঠে পড়ল। যিনি পোস্টমর্টেম করেছিলেন সোজা তার কাছে চলে গেল। আচ্ছা ডাক্তারবাবু, হরবিলাসের যদি সর্পাঘাতে মৃত্যু হতো আগে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেন আপনি, না? তা পারতাম বই কি। হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন এতদিন পরে? না, এমনি। সিদ্ধেশ্বর ব্যাপারটা ডাক্তারবাবুর কাছে ভাঙল না। হার্ট ফেল করে মারা গেছেন ভদ্রলোক, এতে কোনো সন্দেহ নেই। আর ও নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভই বা কি? তা বটে। একটু অপ্রস্তুত হাসি এসে সিদ্ধেশ্বর চলে আসলো, কিন্তু তার মনে একটা খটকা লেগেই রইল। মাসখানেক পরে হরবিলাসের বসত বাড়িটি বিক্রি করবার জন্য সিদ্ধেশ্বর তার চৌহদ্দিটা মাপছিল। সেই সময় একটা জিনিস তার দৃষ্টি আকর্ষণ করল। জিনিসটি কিছুই না, একটা বড় কার্ডবোর্ডের বাক্স। হরবিলাস যে ঘরে শুতো সেই ঘরের পাশেই একটি ঝোপের ভিতর বাক্সটি পড়েছিল। খালি বাক্স, ভিতরে কিছুই নেই, তবে বাক্সের উপর একটি নম্বর এবং দোকানের ঠিকানা লেখা রয়েছে। রোদে জলে অস্পষ্ট হয়ে গেছে বটে, কিন্তু পড়া যায়। কি মনে করে সিদ্ধেশ্বর বাক্সটা তুলে নিল। কি ছিল এ বাক্সে? নানান রকম আন্দাজ করতে করতে অবশেষে তার মনে হলো বাক্সের গায়ে যে ঠিকানাটা লেখা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিয়ে যদি লেখা যায় যে এই বাক্সে যা ছিল ঠিক এমনই একটি জিনিস ভিপি করে আমার নামে পাঠিয়ে দিন, তাহলে কি হয়? হয়তো কিছুই হবে না, কিংবা হয়তো একটা গেঞ্জি বা কয়েক জোড়া মোজা বা ওই ধরনের কিছু একটা এসে পড়তেও পারে। দেখাই যাক না কি হয়। সিদ্ধেশ্বর বাক্সটি প্যাক করে এবং উপরোক্ত মর্মে একটা চিঠিও তার ভিতর দিয়ে সেটি পাঠিয়ে দিল। কেবল কৌতূহলের বশবর্তী হয়ে যে সে কাজ করলো তা নয়, কেমন যেন গভীরভাবে মনে হচ্ছিল এই বাক্সটির সঙ্গে হয়তো হরবিলাসের মৃত্যুর কোনো যোগাযোগ আছে। দিন দশেক পরে সিদ্ধেশ্বর হরবিলাসের বাড়িতে বসে জিনিসপত্রের একটা ফর্দ করছিল। সামনের দেওয়ালে টাঙানো ছিল ললিতার একখানি ছবি। পিয়ন এসে প্রবেশ করল। আপনার নামে একটা ভিপি আছে বাবু। ভিপি ক টাকার? 10 টাকা 15 আনা। সিদ্ধেশ্বর সবিস্ময়ে দেখল সেই দোকান হতে ভিপি এসছে। ভিপি ছাড়িয়ে নিল। পিয়ন চলে যাওয়ার পর সহাস্যে শপথোক্তি করল, দেখা যাক কি এসছে। অবিকল সেই রকম কার্ড বাক্স। বাক্স খুলে কিন্তু সিদ্ধেশ্বর লাফিয়ে উঠল। বাক্সের ভিতরে একটা সাপ রয়েছে। কয়েক মুহূর্ত আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে থেকে ঘরের কোণে যে লাঠিটা ছিল সেই লাঠিটা এনে দূর থেকে স্পর্শ করল। সাপ নড়ল না। তখন সাহস করে খোঁচা দিল একটা। খোঁচা দিতেই সাপটা এঁকে বেঁকে বাক্স থেকে বের হয়ে পড়ল। সাপটা যে রবারের এবং স্প্রিংয়ের একটা কারসাজি সেটা বুঝতে সিদ্ধেশ্বরের দেরি হলো না। তবু সে সাপটার দিকে সভয়ে চেয়ে রইল। অবিকল একটা গোখরো। নিমেষের মধ্যে হরবিলাসের মৃত্যুর রহস্যটা তার কাছে যেন পরিষ্কার হয়ে গেল। হরবিলাসের সেই আত্মীয়, সেই ডাক্তার, সেই জ্যোতিষী সকলেই বক্রেশ্বর বক্সির লোক। হঠাৎ একটি শব্দে সিদ্ধেশ্বর চমকে উঠল। ঘাড় ফিরিয়ে দেখল ললিতার ছবিখানা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।